আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমরা ধীরে ধীরে আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গণিত প্রশ্নপত্র সমাধানের ৩৫তম পর্ব অতিক্রম করতেছি। একবার চিন্তা করে দেখেন, আমরা ২০০৫ সাল থেকে প্রশ্ন সমাধান শুরু করেছি, এখন অলরেডি ২০১০ সালে আছি। এভাবে যদি আমরা ২৪ সাল পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করি, তাহলে বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের আর কোনো কিছু বাকি থাকবে কিনা? নিশ্চিতভাবে না। তো যাই হোক, আজকের লাইভ ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছেন, প্লিজ তারা দয়া করে মেনশন করে দিন, এবং আপনি মেনশন করলেই আমাদের পক্ষ থেকে টিউটর লিখিত গণিত বইটি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন একটা গিফট হিসেবে। এই বইটি গিফট হিসেবে কিন্তু অসাধারণ। তবে আপনাদের বলে রাখি, এই মেনশন কিন্তু আপনাকে 20 মিনিটের ভিতরেই করতে হবে। অর্থাৎ এবং আমরা আরেকটা নতুন নিয়ম দিচ্ছি, আপনি একবারই মেনশন করবেন একসাথে। তবে একাধিকবার মেনশন করলে আপনাকে কমেন্টে উল্লেখ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? তো আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমাকে একটু নিশ্চিত করবেন যে আপনারা আমাকে স্পষ্ট শুনতে পারছেন কিনা। আর গত পর্বের যিনি বিজয়ী হয়েছেন, ওনার নামটা আমি একটু পাবলিকলি ঘোষণা করতেছি। গত পর্বে সর্বোচ্চ মেনশনকারী হিসেবে জয়ী হয়েছেন আমাদের শামীম রাজা ভাই। উনি প্রায় 97 জনকে মেনশন করেছিলেন। মাশাআল্লাহ। আজকে দেখব যে সরাসরি কে বিজয়ী হন। আর আমি শামীম রাজা ভাইকে বলি যে অলরেডি আপনার গিফটটা আমরা স্টেট ফার্স্টে পাঠিয়ে দিয়েছি। ইনশাল্লাহ কাল পরশুর ভিতরে আপনার গিফটটা পেয়ে যাবেন। আর আপনাদের বলে রাখি, এটি কিন্তু একটা অসাধারণ গিফট। আপনি যদি 11তম থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষাতে হয়ে থাকেন বা পরীক্ষা দেন, তাহলে এই বইটা যদি A to Z শেষ করেন, আপনি সমস্ত ম্যাথই কমন পাবেন। কারণ এই বইতে আমি প্রতিটি অঙ্ক একদম সিকোয়েন্স ভিত্তিক ধরে ধরে সমাধান করেছি। সো এই বইটি গিফট হিসেবে শুধু নয়, আপনি সম্ভব হলে দ্রুত লাইব্রেরি থেকেও সংগ্রহ করে নিতে পারেন। তো যাই হোক, আমরা অপেক্ষে আছি যে দ্রুত আপনারা মেনশন করবেন। আর মেনশন কিন্তু বিক্ষিপ্তভাবে করলে আমাদের জন্য গণনা করাটা কঠিন। আবার মেনশন করতে গিয়ে যদি আবার পুনরায় এডিট করেন, তাহলে কিন্তু আর মেনশন থাকে না। গত পর্বে আমরা একজন ভাইকে দেখেছি, তিনি অনেক মেনশন করেছেন, বাট সম্ভবত তিনি এডিট করতে গিয়ে পুরো মেনশনগুলো আবার ডিলিট হয়ে গেছে, অর্থাৎ লিঙ্ক আপটা ঠিক থাকে না। এই কারণে আপনারা যারা মেনশন করবেন, ডিরেক্টলি মেনশন করবেন। আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে বলি, আসলে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, নিশ্চয়ই কোনো খারাপ ক্লাস নিচ্ছি না। এই ভালো ক্লাসের পাশে আপনাদের থাকা উচিত, কারণ আপনি, আমি, আমরা সবাই মিলে হচ্ছে একটি পরিবার। এই পরিবারের একটি ভালো উদ্যোগকে আমরা যদি এগিয়ে নিতে পারি, শুধু আপনি আমি উপকৃত হব না, আমাদের যারা এখানে যুক্ত হবে আমার একটি কমেন্টের কারণে, একটি শেয়ারের কারণে, তারাও কিন্তু অনেকে উপকৃত হবেন। রাইট? তো যাই হোক, ইনশাল্লাহ আমি কথা বাড়াবো না, সরাসরি আজকের আলোচনায় প্রবেশ করবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করার পূর্বে আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা সবকিছু স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমাকে জি স্যার শোনা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তাহলে আমরা সরাসরি আজকের আলোচনা শুরু করতে চাই। আমরা আজকে সমাধান করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2010 সালের তিতাস প্রশ্নটি। এই তিতাস প্রশ্নে আমাদের যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলো একই সাথে বেসিক প্লাস শর্টকাট, এই দুয়ের সমন্বয়ে আমরা সমাধানের চেষ্টা করব। তো শুরুতেই আমি প্রথম ম্যাথটি দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের গত পর্বের মতো প্রথম অঙ্কটিতে একটি উৎপাদক বিশ্লেষণ রয়েছে। এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে সবচেয়ে মৌলিক যে তথ্যটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, তথ্যটি কি বলেন তো? তথ্যটা ঠিক এই লাস্টের চিহ্নটা, এটা কি বলেন তো? এই চিহ্নটা হচ্ছে মাইনাস। আমার যদি এই চিহ্নটা মাইনাস হয়, তাহলে আমরা একে এমন ভাবে মিডল ফ্যাক্টর করব, যে দুটো জিনিস মিডল ফ্যাক্টর করব, যে দুটো সংখ্যা আসবে
তাদের বিয়োগফল, দেখেন এখানেও কিন্তু আমি মাইনাসের কথা বলছি, রাইট? তাদের বিয়োগফল হবে 7x। আর যদি এখানে আমার প্লাস থাকতো, কি থাকতো? প্লাস থাকতো, তাহলে আমি মাঝখানে দুটো এমন ভাবে ভাঙাতাম ওই দুটোর যোগফল, অথবা দেখেন মাইনাসে মাইনাসের যোগফল যেভাবে আপনি ভাবেন না কেন সেটা এর সমান হতো। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সবচেয়ে শক্তিশালী একটা বেসিক। আমরা অনেকেই শুধু উৎপাদক বিশ্লেষণ করি, এই বেসিকটা কিন্তু অনেকেরই ক্লিয়ার নাই। আমি আবারও বলছি, বেসিকটা কি? বেসিক হচ্ছে এখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে এটিকে এমন ভাবে দুটো সংখ্যায় ভাঙাবো যাতে তাদের বিয়োগফল আমার এটা হয়। শুধু সেটা না, এই দুটোর গুণফল তো আবার এই দুটোর গুণফলের সমান হবে, এটা আপনারা জানেন। আর যদি এখানে প্লাস হতো, এই দুটো এমন ভাবে ভাঙাতাম এই দুটোর যোগফল এটা হতো। যদি প্লাস হতো সাইন, তাহলে প্লাস প্লাস এটা হতো, মাইনাস মাইনাস প্লাস হয়ে এটা হতো। ক্লিয়ার? এবার আসুন আমরা পুরো এই কনসেপ্টটা নিয়ে একটু এগিয়ে চলি। এখানে কি রয়েছে বলেন তো? 12 স্কোয়ার প্লাস 7x, তারপর হচ্ছে -10। আপনারা জানেন যে দুপাশে যদি ডিজিট থাকে এই দুটো আমাকে গুণ করে নিতে হয়। ওকে, এই দুটো গুণ করলে আমার আস্তে আস্তে টোটাল 120। তাহলে 120কে আপনি দুটো সংখ্যায় ভাঙাবেন। আপনি যদি দুর্বল হয়ে থাকেন এভাবে উৎপাদকে বিশ্লেষণ করবেন। কিভাবে বলেন তো? এখানে হচ্ছে 60 শূন্য 2 30, এখানে হচ্ছে 2 15, এখানে হচ্ছে 3 15, 3 5। দেখেন, তাহলে আমাকে যেহেতু এই দুটোর বিয়োগফল আনতে হবে, তাহলে নিশ্চিত থাকেন এটা বড় হবে একটা ছোট হবে, তাই কিনা? একটা বড় হবে একটা ছোট হবে। তাহলে আমি যদি এই দুটো গুণ করি তাহলে 3 5 15 হচ্ছে, এই তিনটা গুণ করলে হচ্ছে 8। তাহলে এখানে 8 হচ্ছে, এই দুটোর বিয়োগফল 15 মাইনাস 8, তার মানে 7। দেখেন 7 আসছে কিনা? এই যে দেখেন, এটা 15x করলাম, এটা কি করলাম বলেন তো? 15x করলাম, আর এটা আমি কে এখানে 8x করলাম। বুঝতে পারছেন? ওকে, তাহলে হয়ে গেল। এবার আসেন আমরা সমাধানটা করি। 12x স্কোয়ার প্লাস, বড়টার আগে সাইন যায়, এটাও তাই হবে, তাহলে 15x মাইনাস 8x মাইনাস 10। এবার আমরা এখানে দেখেন আমরা 3 কি করতে পারি? 3x নিতে পারি। যদি 3x নেই তাহলে এখানে থাকবে 4x, 3 4 12, আর এখানে থাকবে আমার কি 5x। ক্লিয়ার? 3 5 15। সরি, এখানে আমার এক্সটা থাকবে না কারণ আমি তো এক্স নিয়ে নিচ্ছি, রাইট? ওকে, এবার যদি এখানে আমি কত নিই? 2 যদি নেই তাহলে যথারীতি আমার কি 4x মাইনাস থাকে, ভিতরের সাইনটা আমার প্লাস হয়ে যাবে +5। তাহলে আমার 4x + 5, এখানে 3x - 2। তাহলে এই দুটোই হবে আমাদের উত্তর, 4x + 5 3x - 2। বলেন, নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছেন। খুবই সহজ অঙ্ক, জাস্ট আপনি মিডল ফ্যাক্টরটা করতে পারছেন কিনা তার উপর ডিপেন্ড করবে যে অঙ্কটা হবে কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। আর প্লিজ দয়া করে একটু লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট এই কারণেই করছি, কারণ দেখেন আমি আপনাকে গণিত শেখাবো আর আপনি আরো হাজারটা প্ল্যাটফর্মে গণিত শেখেন, আমার এবং অন্যদের মাঝে একটা পার্থক্য খুঁজে পাবেন। সো আজকে 35তম পর্বে কিন্তু আমি 35টা পর্ব পড়িয়ে আসছি। সো আপনাদের সাপোর্ট এখানে লাগবে। আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আমরা যেমন আপনাদের জন্য সাপোর্ট দিচ্ছি, প্লিজ আসুন এই ভালো কাজটার প্রতি আমরা একটু সাপোর্ট দিই। আর পাশাপাশি আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা যারা আজকের লাইভ ক্লাসটি, প্লিজ আমি আবারও বলছি, আর মাত্র কয়েক মিনিট আছে, অর্থাৎ আর 9 মিনিট আছে। এই 9 মিনিটের মাঝে যারা লাইভ ক্লাসটি শেয়ার করবেন তারা কিন্তু সরাসরি আমাদের একটা বই ফ্রি পাচ্ছেন, অর্থাৎ আমার লেখা সরাসরি টিউটর লিখিত গণিত বইটি একদম ফ্রিতে পাচ্ছেন। সো প্লিজ সর্বোচ্চ সংখ্যক মেনশন করুন এবং এই বইটি ফ্রিতে লুফে নিন। আরেকটা ব্যাপার হচ্ছে, এই বইটির ব্যাপারে আমি একটু আগেও বলছি, বাংলাদেশের একমাত্র সাজানো গোছানো বই। কারণ হচ্ছে এই সেক্টরে ভালো মানের বই নেই এবং সেটা সাজানো গোছানোর তো প্রশ্নই আসে না।
সিকোয়েন্স থেকে শুরু করে সবকিছু সাজানো। সো প্লিজ মেনশন করুন এবং সর্বোচ্চ মেনশনকারী আমাদের এই বইটি গিফট পাবেন। এবং গত ক্লাসে শামীম রাজা ভাইকে আমরা কিন্তু অলরেডি স্টেট ফার্স্টে কে আমরা গিফটটা পাঠিয়ে দিয়েছি। তবে শর্তটা হচ্ছে আমরা বইটা পাঠিয়ে দেব, কিন্তু কুরিয়ার খরচটা জাস্ট আপনাকে পেয়ার করতে হবে। ওকে, এবার আসুন আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এই অঙ্কগুলো কিন্তু আমরা অনেকবার করেছি। আমরা চাইলে এটা দুটো মেথডে করতে পারি। একটা মেথড হচ্ছে শর্টকাট। কেন আগে শর্টকাট বলছি? শর্ট কারণ আপনারা অনেকেই অনেকবার এই অঙ্কটা আমার কাছে করেছেন, অসংখ্যবার। তাহলে শর্টকাটটা কি? এখানে আমার যে ভ্যালুটা আছে, আমি √5 এটাকে ঘন করব, এখানে প্লাস আছে, এখানে আমি মাইনাস দিব, তারপর আবার এই ভ্যালুটা আমি গুণ করব, রাইট? তাহলে এখানে আমি আপনাদের গতকালকে এই বেসিকটা শিখিয়েছি কিভাবে ভাঙাবেন। এখানে 3√5, তাহলে 2√5, এটি হচ্ছে আমাদের উত্তর, 2√5। এখন প্রশ্ন বলতে পারেন যে এটা কিভাবে আসলো, কিভাবে আমি এই প্রসেসটাকে মাথায় রাখবো? খুবই সিম্পল। আমরা এখানে কি যা দিয়েছে এটার সূত্রটাকে আমরা আগে লিখব, x³ প্লাস 1/x³। এটা সূত্র কি? প্লাস থাকলে আসলে এই দুটো সাইন সেম থাকে, তাহলে আমার এটা প্লাসের সূত্র বসবে, তাহলে উপরে কিউব। এই যে আমি বলছিলাম ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস, আসলে ভিতরে প্লাস থাকলে বাহিরে কি হয়? আমার মাইনাস হয়। তাহলে বাহিরে যদি মাইনাস হয় আবার ব্র্যাকেটে সেম জিনিসটা আসবে, এটা রিপিট হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা যেহেতু দুইবার রিপিট হবে, তাহলে প্রথম ভ্যালুটা আমি এই কারণে এর উপর কিউব ছিল, আর আমি জানতাম এটা কাটা যাবে। তারপর পরেরটাও যেহেতু ভ্যালু হবে, দুটো ভ্যালু হবে, একটা ভ্যালুতে কিউব মানে 3 উপরে, আরেকটার ভ্যালুতে 3 পাশে। এইভাবে মনে রাখলে আর আপনার কোনো সমস্যা নেই। আর এটা 5√5, এখানে 3√3, তাহলে 2√5। তাহলে মেন কনসেপ্টটা হচ্ছে বেসিক যদি বুঝেন, তাহলে এখান থেকে আপনি 3-5 সেকেন্ডে অঙ্ক করা কোনো বিষয় না, মুহূর্তে 3-5 সেকেন্ডে অঙ্ক করতে পারবেন। শুধু মনে রাখবেন একবার এর উপর 3 পাওয়ার গাড়ে উঠবে, আরেকবার পাশে গিয়ে কি বন্ধ হবে, এই মূলত আর কি, আর কিচ্ছু না। অর্থাৎ একবার পাশে গিয়ে গুণ হবে, একবার এর মাথায় উঠে বসবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। এই অঙ্কটাতে মূলত কি বলা হচ্ছে একটু দেখেন। এখানে বলা হচ্ছে দেখেন এটা কিন্তু ডিরেক্টলি মান আপনি অপশন টেস্ট করেও অঙ্কটা বের করতে পারেন। সমীকরণের অনেক জটিল অঙ্ক আমরা অপশন টেস্ট করে করতে পারি, তো স্বাভাবিকভাবে এটাও করতে পারেন। এখানে 3x আছে, এখানে x আছে, আপনি যদি 5 বসান এটা কত হবে? 15 হবে। 15 5 কত? 20, 20 দুগুণে 40। আর এখানে যদি 5, তাহলে 5 আবার এখানে বসান, তাহলে এখানে 5 থেকে মাইনাস চলে আসতেছে। এখন দেখেন -31 থেকে যদি 5 চলে যায় তাহলে কত আসতে আছে আপনার? 26। তাহলে 26 মাইনাস মাইনাস প্লাস হলো, কিন্তু আমার তো এখানে 40, এটা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে না, তাহলে আমরা কোনটা নেব? আমরা খ নাম্বারটা একটু দেখব। খ নাম্বার দেখলে এখানে 9 আছে, এখানে 5 আছে, তাহলে আমার কত হচ্ছে? 14 আর এখানে 2, তার মানে হচ্ছে কত? 28। তাহলে এখানে যদি আমি 3 বসাই, 3 থেকে যদি 31 চলে যায় তাহলে স্বাভাবিকভাবে 28, তাই কিনা? আর এখানে একটা মাইনাস আছে আর বাহিরে আরেকটা মাইনাস আছে, তাহলে +28। তাহলে এই দুটো সেম, তাহলে উত্তর কত? 3। বলেন বুঝতে পেরেছেন কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় প্লিজ একটু দয়া করে একটু কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাশাআল্লাহ। এবার আসুন আমরা একটু পরবর্তী অঙ্কে যাই। এই পরবর্তী অঙ্কটা 4 নাম্বার। এই অঙ্কটা হুবহু কিন্তু আমরা গত পর্বে করেছি। আমরা কি বলেছিলাম? এটাকে আপনি ডিটেলস করতে যাবেন না, কারণ ডিটেলস করতে গেলে এটা আপনার মেইন প্রবলেমটা কি? মেইন প্রবলেমটা হচ্ছে আপনি যদি এই অঙ্কটা ডিটেলস করতে চান তাহলে 2 থেকে 3 মিনিট সময় আপনার নষ্ট হবে। 2 থেকে 3 মিনিট সময় কি হবে? নষ্ট হবে।
সো এতে আপনি কি করবেন, একদম মানে ওই ধরে ধরে একটা ক্রমিক সংখ্যা এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এই ডিটেলস এর কথা বলছি, কথা বুঝতে পারেন? এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এইভাবে যদি ক্রমিক সংখ্যা ধরে করেন তাহলে 2-3 মিনিট সময় লাগবে। এর ভিতরে আবার একটা জটিল মিডল ফ্যাক্টরও করতে হবে, ওটা পারবেন না। তার চেয়ে এটা এই টাইপের যদি আপনার ক্রমিক আসে, 3টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 120, তাহলে এই গুণফল যদি আসে, ভালো করে মনে রাখবেন, যদি গুণফল থাকে তাহলে আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন। তাহলে মনে রাখবেন কি, যদি ক্রমিকের গুণফল থাকে তাহলে কি করবেন, উৎপাদকে বিশ্লেষণ করবেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন তাহলে আমরা 120 কে উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিলে এখানে 60, 2 30, 2 15, 3 5। তাহলে 120 থেকে আমি যা যা পাচ্ছি, এই 5টা পেয়েছি, কিন্তু আমার তো 3টা ক্রমিক সংখ্যা, তো 5টা দিয়ে তো হবে না, আর 5টাও তো ক্রমিক না। তার মানে হচ্ছে এখানে আমাকে গুণ করে করে এই 3টা ক্রমিক বানাতে হবে। এক্ষেত্রে আমি ছোট্ট একটা ট্রিক্স দিই, এদের ভিতর সবচেয়ে বড় যেটা না, মনে করবেন যে বাকি সংখ্যাগুলো হয়তো ওটাই সবচেয়ে বড় হবে, অথবা ও হয়তো মিডলে আসবে, এরকম সম্ভাবনাটাই প্রায় ক্ষেত্রে ঘটে। তাহলে আমরা ওটাকে ঠিক রেখে বাকিগুলো একটু দেখি। এখানে 2 দুগুণে 4 হচ্ছে, এখানে 6 হচ্ছে, দেখছেন ওটা মিডলে চলে আসছে। তার মানে হচ্ছে 4, 5, 6 আমার 3টি ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এবার প্রশ্নে যদি চাই ক্ষুদ্রতম সংখ্যাটি কত, উত্তর 4। আমার যদি প্রশ্নে চাই বৃহত্তম সংখ্যা কত, উত্তর 5। আমার যদি বলে মিডল সংখ্যা কত, তাহলে উত্তর 5। আবার যদি এরা চাইছে কি সংখ্যা 3টির যোগফল, তাহলে আমরা কি করব, এই 3টি সংখ্যার যোগফল বের করব। তাহলে এই 3টি সংখ্যার যোগফল কত, 4, 5 এবং 6, 11। তাহলে আমার আস্তে আস্তে কত, 15। তাহলে উত্তর হচ্ছে কি 15। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? প্লিজ একটু দ্রুত কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন পরীক্ষায় 100 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার হচ্ছে 80। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমি আবারও বলছি, এই অঙ্কটি একটি অসাধারণ অঙ্ক। আপনি গড়ের অনেক অঙ্ক করছেন, কিন্তু এই এত চমৎকার ভাষার অঙ্ক হয়তো আপনি করেন নাই। দেখতে জটিল মনে হবে, কিন্তু খুবই রোমান্টিক একটা অঙ্ক। দেখেন এখানে বলা হচ্ছে কোন পরীক্ষায় 100 জন ছাত্র, দেখেন 100 জন, ওকে আমরা ধরে নিচ্ছি এই 100 জন, ঠিক আছে। এই 100 জন ছাত্রের মধ্যে গড় নাম্বারটা হচ্ছে আমাদের কত, 80। এদের গড় কত, গড় হচ্ছে আমার 80। ব্যাস। এরপর বলছে যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, তার মানে কি, এই যে এর 20% এর কথা বলছে, এই 20% মানে তো বুঝতে পারছেন 20 জন, এই 20% মানে কি 20 জন। তার মানে হচ্ছে এখান থেকে যদি 20 জনকে আপনি বাদ দেন, কথাটা বুঝতে পারছেন, তাহলে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় হচ্ছে 90। তার মানে 80 জন, 80 জন আপনি ধরেন, আপনি 20 জনকে এখানে আলাদা করলেন, এই 20 জন, তাই না? এই 20 জন আলাদা করলে আপনার থাকলো কত, 80 জন। কত, এই 80 জনের গড় তারা দাবি করতেছে কত, তারা দাবি করতেছে 90, রাইট? এখন বলছে 20% ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার কত, তার মানে এই 20 জনের গড় কত, এটাই অঙ্কে চাইছে, এটার গড়টা চাচ্ছে। আমি আপনাদের এর আগে প্রশ্ন সমাধান ক্লাসে আমি একটা কিছু বেসিক নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে অঙ্কে যদি কখনো গড় চায়, ধরেন 20% ছাত্রের গড় চাইছে, তাহলে আপনি কি করবেন, আগে প্রথম কাজ হচ্ছে তাকে এই 20% এর আগে মোট বের করতে হবে, আর এই মোট থেকে আপনি পরে গড় বের করবেন। আর যদি মোট চায় তাহলে গড় থেকে মোট বের করবেন, আগে গড় লাগবে, গড় থেকে মোট বের করবেন। তার মানে এই বেসিকটা খুবই শক্তিশালী একটা বেসিক। তার মানে 20% ছাত্রের আগে আমার কি করতে হবে, মোটটা বের করতে হবে, দেন আমরা গড় বের করব। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা, তাহলে আমরা জানি, যদি আরেকটা বেসিক নিয়ে বলছিলাম, যেখানেই গড় থাকবে তাকে মোট বের করে নেবেন, যেখানেই গড় থাকবে তাকে কি করে দিবেন, মোট বের করে নেবেন। ওকে, তাহলে আমরা এখন কি করব,
এখানে মোট বের করব কতজনের। দেখেন 20 জন ছাত্রের মোট, ভালো করে খেয়াল করেন, 20 জন ছাত্রের মোট, এখানে 80 গুণ কত 100, তাই কিনা? 80 গুণ কত, মিক্সড হয়ে যাচ্ছে তাই না, সমস্যা নাই, 80 গুণ 100, তাহলে আমাদের মোট হচ্ছে মূলত 8000। এবার আসেন এই 40 জনের মোট বের করতে হবে। ওকে, 40 জনের যদি মোট বের করি তাহলে 90 ইন্টু 40, তাই কিনা? তাহলে 2 শূন্য 4 নং 36, ব্যাস 3600 চলে আসলো। এখন আমাদের বলছে এই 20 জনের গড় বের করতে হবে। এখন আপনি দেখেন এখানে যদি আপনি এই 100 জন থেকে 80 কতজন, আমাদের 80 জন বাদ দেন, তাহলে বাকি থাকলো আমার কতজন, 20 জন। তাহলে আমি যদি এখান থেকে এটা বাদ দেই তাহলে আমার 20 জনের কি বের হবে, মোট বের হবে। তাহলে 20 জনের যদি মোট বের হয়, খেয়াল করে দেখেন কত বের হচ্ছে, 2 শূন্য, তাহলে 10 থেকে 6 গেলে 4, হাতের 1 4, তাহলে কত, 4400। এই 20 জনের টোটাল মোট বের হলো কত, 4400। তাই কিন্তু আমরা আমাদের টার্গেটে পৌঁছছি কিনা। এবার 20 জনের মোট বের হয়েছে, এবার কি আমার এই 20 জনের কি বের করব, গড় বের করব। তাহলে 20 জনের যদি গড় বের করি তাহলে এই 4000কে 4400কে আমার 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার এখানে আসতেছে কত, 21 দুগুণে 22 দুগুণে 44, তাই কিনা? আরো একটা সরি, আমাদের এখানে আসতেছে কত, খেয়াল করেন তো, এখানে আমরা 20 দিয়ে যদি ভাগ করি, তাই কিনা? 20 দিয়ে ভাগ করলে আমাদের এখানে নরমালি আসতেছে 20%। ওকে, আমি যদি হিসাবে ভুল ত্রুটি না করে থাকি তাহলে দেখেন এখানে হচ্ছে 8000। ওকে, তাহলে এখানে 80, দেখেন ভুলটা এখানেই করেছি, মারাত্মক ভাবে একটা ভুল করেছি। সেটা কি, এই যে আমার বাংলা ইংরেজি এক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 80, তাহলে 8 নং কত, 72, তাহলে এত। তাহলে খেয়াল করে দেখেন এখানে আমার কত আসবে, 0, 10 থেকে 2 গেলে 8, হাতের 1 8, 800। এবার এটা হচ্ছে মোট। এবার আমি এই 800কে 20 দিয়ে ভাগ করব। যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমার থাকবে কত, 40। তাহলে উত্তর হচ্ছে কত, 40। কথাটা ক্লিয়ার? উত্তর কত, 40। তাহলে খেয়াল করে দেখেন এই যে পুরো অঙ্কটাতে মূলত এই জিনিসটাই হচ্ছে প্যানিক। আপনাকে 20% দিচ্ছে, আপনি আবার ভাববেন এটা শতকরা নাকি লাভ ক্ষতি না অন্য কোথাও। আসলে বিষয়টা ওরকম না, খুবই সিম্পল, যে এই 20%টা আপনার বের করে মুখে মুখে বের করবেন, এটা 20 জন। তাহলে 100 জনের গড় থেকে মোট 80 জনের, এটা বারবার ভুল করতে পারে, 80 জনের গড় থেকে মোট। তাহলে এই 100 জন থেকে 80 জন গেলে বাকি থাকে 20 জন। তাহলে 20 জনের গড়টা বের করে নিলেন, ব্যাস, অসাধারণ। বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ? ক্লিয়ার? ওকে, এবার আমি এখানে আসলে হুটহাট বিজ্ঞাপন আসাটা আমার জন্য বিরক্তিকর, কারণ আমি বিজ্ঞাপনটা আসলে এতটা পছন্দ করি না। তারপরেও চলে আসছে, আপনারা শুধু এইটুকু মাথায় রাখেন, এই ব্যাচটা সবার জন্য না। সো আপনাদের সবার সময় নেওয়াটা আমার উচিত হবে না। এটা শুধুমাত্র সিরিয়াসলি তাদের জন্য যারা জীবনে একটাবার ট্রাই করতে চান, যে না চাকরি না পায়, অন্তত যাতে জীবনে আফসোস না থাকে যে অন্তত পড়াশোনার অভাবে চাকরি পায়নি, এরকম যারা সিরিয়াস তাদের জন্যই মূলত এই ব্যাচটা। এই কারণে দেখেন ব্যাচটার নামই হচ্ছে ডু অর ডাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে কি, লাইফের সবচেয়ে সেরা চ্যালেঞ্জটা এটা। কথা বুঝতে পারছেন? আপনি ইংলিশ প্রাইভেট পড়াবো এখানে 3 দিন, প্রাইভেটের মতোই। গণিত প্রাইভেট পড়াবো 3 দিন, প্রাইভেট পড়িয়ে পড়িয়ে সিলেবাস শেষ করব। জিকে প্রাইভেট পড়ানো হবে 2 দিন, বাংলা প্রাইভেট পড়া হবে সপ্তাহে 2 দিন। তাহলে আর কি লাগে? পুরো একটা মানে টোটালি একটা প্রাইভেট ব্যাচ। আপনি এর বাইরেও ক্লাস টেস্ট, মডেল টেস্ট, তারপর আরো কিছু আমাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রাইমারি প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক, সমস্ত কিছুর সমাধান কিন্তু এক জায়গায়। পরীক্ষা তো থাকবেই, পাশাপাশি আবার হিউজ পরিমাণ ক্লাস, দিনে 2টো করে ক্লাস। এই যে ইংলিশ 3 দিন সন্ধ্যার পর শনি সোম বুধ, গণিত 3 দিন রবি মঙ্গল বৃহস্পতিবার, জিকে সপ্তাহে 2 দিন, তারপর বাংলা 2 দিন। এর মাঝে আবার ফাঁকা যেখানে আছে এখানে আবার আমার মাসে কি
মেন্টরশিপ ক্লাস আছে মিনিমাম 2টা। মেন্টরশিপ ক্লাস মানে কি কি পড়বেন, কতটুকু পড়বেন, রুটিন কেমন হবে, কোন জায়গায় ছাড় দিতে হবে, কোন জায়গায় বাড়তে হবে, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, এই সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে নিয়মিত মেন্টরশিপ ক্লাস হয়, যাতে এই যে আপনার আবেগ চিন্তাটা যাতে ফল না করে। কথাটা বুঝতে পারছেন? আমাদের নতুন ব্যাচ 2 শুরু হচ্ছে। 1 নম্বর ব্যাচ আমাদের চলতেছে ডু অর ডাই, আর জেনারেল ব্যাচ আমাদের 5টা চলতেছে। আর এই ব্যাচটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাচ ডু অর ডাই, যারা একদম সিরিয়াসলি ট্রাই করতে চান তাদের জন্য। এবার আসেন আমরা এই অঙ্কটা, আমাদের এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। জাস্ট আপনি কি করবেন, মাঠে গরু ছাগল খুঁজবেন। একদম আমি যা বলছি তাই, মাঠে গরু ছাগল খুঁজবেন, অঙ্ক পেয়ে যাবেন। কিভাবে দেখেন, এই অঙ্কগুলো অনেকে কঠিন মনে করে, আলটিমেট এটা কিন্তু কঠিন না। 15টা খাসির মূল্য হচ্ছে 5টি গরু মূল্যের সমান। ওকে, 2টি গরুর মূল্য এখানে 30,000 টাকা দিয়েছে, 2টো খাসির মূল্য কত বলেন তো? এই অঙ্কগুলো প্যাক্স লেগে যায়, কোথা থেকে কোথায় যাব। আমি আপনাকে ডিটেলস এবং শর্টকাট দুটোই শিখাবো। অবশ্যই মানে শর্টকাটটা হচ্ছে বেসিক থেকে শর্টকাট, আপনি কয়েক সেকেন্ড এটা সমাধান করতে পারবেন। প্রথমত আছেন, আমি ডিটেলসটা বোঝাই। আপনি ধরে নিচ্ছি আপনি মিনিমাম ভাগের ঐকিকটা পারেন, ওই জায়গাটা ধরে আগাচ্ছি। ওকে, ভাগের ঐকিকটা পারেন। এখন আসেন আমি অঙ্কটা দেখাচ্ছি। এখানে কি চাইছে, 2টো খাসির মূল্য। ভুলে যান, আপনি প্রথমত দেখেন এখানে একটা ভ্যালু দেওয়া আছে। এটা পৃথিবীর সমস্ত অঙ্কে ভ্যালু থাকে, একটা পরিমাণ থাকে। ভগ্নাংশ যান, শতকরা যান, লাভ ক্ষতি যান, সুদ কষা যান, সমীকরণ যান, আপনি পৃথিবীর যে কোনো অঙ্কে যান, সূচক, লগারিদম, যেখানে যান একটা ভ্যালু থাকবে। ভ্যালু থাকবেই, কারণ ভ্যালু না থাকলে আপনি অঙ্ক করবেন কোত্থেকে? এই অঙ্কে দেখুন একটা ভ্যালু আছে। ভ্যালুটা কি? এই যে দেখেন 2টো গরুর মূল্য হচ্ছে 30,000 টাকা, এটা হচ্ছে ভ্যালু। 2টো গরুর মূল্য কি? 30,000 টাকা। এখন আপনি যদি যে কাজটা করবেন, ধরে নেবেন এটা আপনার একটা উন্মুক্ত মাঠ, এটা মাঠ, আপনি 2টো গরু পেলেন। কথা বুঝতে পারছেন? 2টো গরুর ভ্যালু পেলেন 30,000। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে মাঠে আরো খুঁজতে হবে। এখানে মাঠে গরু আর কোথায় আছে? এই 2টো গরু ছাড়া মাঠে আর কোথায় গরু আছে? দেখেন তো এই মাঠে কোথায় গরু আছে? এই যে দেখেন আরো 5টা গরু আছে। দেখেন এই যে কর্নারে আরো 5টা গরু আছে। তার মানে আপনার এই গরু থেকে এই গরুতে আপনাকে যেতে হবে। কিভাবে যাবেন? ঐকিক করে যাবেন। কিভাবে দেখেন, এখন যদি আমি শর্টকাটে লিখতেছি, 2টো গরু এর ভ্যালু হচ্ছে ধরেন 30,000 টাকা। তাহলে 30,000 টাকা হলে একটি গরুর ভ্যালু কত হবে? তাহলে দেখেন এই 30,000 টাকাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই কিনা? 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি 2টো গরু পেলেন। এখন আমার কি মাঠে আর গরু কয়টা আছে? আরো 5টা আছে। তাহলে এবার আমাকে এই 5টা গরুর মূল্য বের করতে হবে। তাহলে 5টা গরুর মূল্য যদি আমি বের করতে চাই, তাহলে 30,000 খেয়াল করেন ইন্টু 5, এখানে 2, এই টাকাটা। তাহলে এটা কাটলে 15,000, তাই কিনা? তাহলে 15,000 যদি হয়, তাহলে হিসাব করে দেখেন 5 5 25 5, 5 কি 5 7, তার মানে কি 75,000। এই 75,000 টাকা হচ্ছে এই 5টা গরু। এখন দেখেন এখানে আবার তুলনা আছে, কম্পারেটিভ ডিগ্রি, মানে এটা সরি পজিটিভ ডিগ্রির মতো, যে সে আমার মতোই লম্বা, সে তার মার মতোই দেখতে সুন্দরী। কথা বলছে এরকম সিমিলার একটা তথ্য আছে। কি? 15টা খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। অনেক সময় শৈশবে আমরা তর্ক করতাম না, যে দেখ তোরা 10 জন, আমরা 2 ভাই। খেয়াল করে দেখেন, তোরা বাপ পুত মিলে 10 জন আসবি, আমরা 2 ভাই যথেষ্ট। এখানে কি বোঝাচ্ছে বলেন তো? সমানটা কোথায় বোঝাচ্ছে? তোরা বাপ পুত মিলে 10 জনে যে শক্তি, আমরা 2 ভাই ওই পরিমাণ শক্তি আয়। তাহলে এই যে কম্পারিজনটা, মানে আপনি সিমিলারিটি করলেন, এখানেও তাই করছে, যে তোদের 15টা খাসি, আমার 5টা গরু, একদম লেভেল সমান। তোদের 15টা খাসি, আমার 5টা লেবু। দেখেন 5টা গরু, তার মানে এই দুটো সমান। তাহলে এবার আপনার কাজ হচ্ছে ওদেরকে এটা দিয়ে ওদের সাথে কম্পেয়ার করা। তাহলে এই 5টা গরু কার হয়ে গেল? 15টা খাসির হয়ে গেল। এবার একে ট্রান্সফার করে দেন। তার মানে মাঝখানে ব্রিজের ওই পারে আপনাকে ভ্যালুটা ট্রান্সফার করতে হবে। কারণ আপনি বলছেন আমার 5টা গরু যে কথা, তোদেরকে 15টা খাসি একই কথা। তার মানে কি এবার এটা ট্রান্সফার করে দেন। ওকে, ট্রান্সফার করে দিলেন। ট্রান্সফার করার পর এখন কি করবেন? এটা হয়ে গেল 15টা খাসির ভ্যালু। তাহলে 15টা খাসি, দেখেন 15টা খাসি, ওকে
15টা খাসি আমার হয়ে গেল কত? 75,000। ওকে, 75,000 টাকা। এবার আমাকে দেখতে হবে এই ফিল্ডে আর খাসি কোথায় আছে। এই যে দেখেন, এখানে আমার 15টা খাসি ছিল না, এই ফিল্ডে আরো দুটো খাসি আছে, দেখেন দুটো আরো খাসি আছে। তাহলে ওই কি করে, ওই দুটো খাসির কাছে পৌঁছতে হবে। তাহলে দুটোর খাসির কাছে যদি পৌঁছেন, একটা খাসি যদি এত হয়, তাহলে আমার কি এই 75,000, তাহলে কি আমার 15টা খাসির মূল্য এত। খেয়াল করেন। আর যদি আমার এখানে খাসি আরো কয়টা আছে? 2টা, তাহলে 2টার ভ্যালু আমার কত হবে? 75,000। এখানে 15, এখানে কত? 2। তাহলে এবার আপনার কাজটা কি হবে? খুব সুন্দর করে আপনি কাটেন। এখানে কত? 5, তাই কিনা? তাহলে 5 দুগুণে 10,000। এই 10,000 টাকা হচ্ছে উত্তর। খেয়াল করে দেখেন। তাহলে আমি পুরো অঙ্কে করলামটাকে কিচ্ছু করিনি, শুধু মাঠে গরু আর খাসি চড়াই বেড়াইছে। কিভাবে? আমি আগে তাকালাম এখানে ভ্যালুটা কোথায় আছে? দুটো খাসি। তাহলে দুটো খাসির মূল্য এত হলে একটা খাসির মূল্য কত? ভাগ করলাম। আবার আমি মাঠে খুঁজলাম কোথায়, আর কোথায় খাসি আছে? এখানে 15টা। তাহলে তখন 15টার সাথে গুণ করে দিলাম। খেয়াল করে দেখেন। এবার তো আগেই তো চ্যালেঞ্জ করছি, আমার 5টা গরু তোর 20টা খাসি, আয় লাগুক। দেখেন আমি এটা 15টা খাসির ভ্যালু হিসেবে দিয়ে দিলাম। তাহলে 15টা খাসির ভ্যালু হয়ে গেল আমার 5টা গরু। এবার 5টা গরু থেকে আমার মাঠে আবার খুঁজতে হবে খাসি আর কোথায় আছে। এই যে খাসি আরো 2টা আছে। এবার ওর কাছে আমার যেতে হবে। যাবেন কিভাবে? লাফায় লাফায় নাকি হামাগুড়ি দিয়ে? না, ওই কি করে যেতে হবে। তাহলে আমার 15টা খাসির ভ্যালু যদি 75,000 হয়, একটা ভ্যালু কত? 15 দিয়ে ভাগ করেন। এবার আমার কি দুটো খাসির ভ্যালু কত? 2 দিয়ে গুণ করেন। তার মানে একবার ভাগ আরেকবার গুণ, একবার ভাগ আরেকবার গুণ। এই যদি হয় অঙ্ক, তাহলে আমরা এত বড় অঙ্ক কেন করব বলেন? এত বড় কেন করব? আমরা চলুন সুপার টেকনিক ফলো করি। কি করব? খুবই সিম্পল। আমার ভ্যালুটা আছে কোথায়? এখানে। তাহলে এই 30,000 টাকার ভ্যালু আমার কয়টা গরু ভ্যালু বলেন তো? কয়টা? 2টা। তাহলে 2 দিয়ে একবার ভাগ আর একবার গুণ। গরু আর কয়টা আছে? 5টা। তাহলে আর 5টা। তাহলে এটা যেটা আসলো, এটা এখন চলে যাবে 15টা খাসির কাছে। তাহলে 15টা খাসির ভ্যালু যদি এটা হয়, এবার আরেকবার ভাগ। তার মানে কি একটা খাসির কত হবে? 15 দ্বারা ভাগ। আমার মাঠে আরো খাসি আছে কিনা? আছে। কয়টা? 2টা। তাহলে আবার 2 দিয়ে গুণ। ব্যাস। আমার কতক্ষণ লাগে অঙ্ক বলেন তো? এগুলো অঙ্ক করতে কখনোই আপনার সময় লাগার কথা না। তাহলে দেখেন আগের তুলনায় কাটাকাটিতেও আমার সময় কম লাগলো। মাশাআল্লাহ, আমার অঙ্ক কত? 6 নাম্বার। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা? প্লিজ যদি বুঝতে পারেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। বুঝতে পেরেছেন কিনা প্লিজ? খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ। আপনাদের কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। প্লিজ খুব দ্রুত কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে নাজমুল ভাই ধন্যবাদ। ক্লিয়ার তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চলুন আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, এবার আসেন। এই যে দেখেন এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্ক দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। কেন? দেখবেন একটু টোকা দিবেন অঙ্ক হয়ে যাবে। দেখতে অনেক বিশাল মনে হয়, কথা বুঝতে পারবেন? বাস্তবে অঙ্কটা খুবই সরল। অনেকটা মানে দেখা যাচ্ছে হাতির মতো, বিশাল বডি, বিশাল চেহারা, বাট আসলেই তার কি পাওয়ারটা কিন্তু সিংহের মতো না। কথা বুঝতে পারছেন? সো এই অঙ্কটা কি বলছে? বলছে মন্দার কারণে শ্রমিকের দৈনিক বেতন 50% হ্রাস করা হলো। ওকে, হ্রাস করেন। এরপর বলা হচ্ছে 1 বছর পর দৈনিক বেতন আবার 80% বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করেন। এরপর বলা হচ্ছে মন্দার পূর্বে দৈনিক বেতন ছিল আমার 100 টাকা। বুঝলাম। তাহলে বর্তমানে শ্রমিকের দৈনিক বেতনটা কত? খুব ভালো। দেখুন এই টাইপের অঙ্ক যদি আপনি কখনো পরীক্ষার হলে দেখবেন, তাহলে দেখেন এই অঙ্কটাই যদি আমি চিন্তা করি, ধরেন এটা একটা আমার প্রাইস আছে, ভ্যালু আছে, এটা 50% হ্রাস করে দিলাম। 50% হ্রাস করে দিলে সেটা একটু কমে গেল, তো নতুন ভ্যালু প্রাইসটা এটা দাঁড়ালো। এর কারণ হচ্ছে আমি এখান থেকে 50% হ্রাস করে নিলাম। এরপর এই ভ্যালুটাকে আবার 80% আবার বৃদ্ধি করলাম।
খেয়াল করে দেখেন, আবার 80% এটা বৃদ্ধি করে নিলাম। তাহলে এই যে 80% বৃদ্ধি করলাম, তাহলে এখানে একটা ভ্যালু দাঁড়ালো, তাই কিনা? এখন আমাকে বলছে যে এই জিনিসটা এই পর্যন্ত আসতে, এই যে প্রথম ভ্যালুটা, এটাকে আপনি চাইলে ভ্যালু দিয়েও প্রকাশ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা লেখেন ভ্যালু, এই ভ্যালুটা গিয়ে দাঁড়ালো এখানে, এটা লেখেন। আবার এই ভ্যালুটা গিয়ে দাঁড়াবে এখানে, এখানে ভি লেখেন। এখন এই একই ভ্যালু যখন এরকম পাহাড়ে উঠার মতো একবার উঠবে, একবার নামবে, একবার উঠবে, খুবই সিম্পল। আপনি চাইলে শর্টকাট এখানে 100টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এখানে যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে শর্টকাট, যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে শর্টকাট। এখন তারা বলছে এই ভ্যালুটার সমান সমান হচ্ছে 100। ওকে, আমি এই 100 ধরেই করি। তাহলে 100 ধরে করলে যখন একটা ভ্যালু থেকে একটা ভ্যালু যাবেন, তখন পার্সেন্টেজের ফ্যাক্টটা হচ্ছে যদি এটা 100 হয়, 50 কমে হবে এটা 50। কথা বুঝতে পারছেন? তাহলে আমি যাচ্ছি কোথায়? পরিবর্তনের দিকে। এটা হচ্ছে পরিবর্তনের দিক, আর এদিক থেকে আসলে বাসায় ফেরা। এই কারণে এই টাইপের অঙ্ক আমি পেইড বেসে বলি কি, বাসা থেকে আপনি বাজারে যাচ্ছেন। এখন যদি বাসা থেকে বাজারে যান, তাহলে এটা পরিবর্তন হয়ে হয়ে যাবে। তাহলে দেখেন 50% কমে 100 টাকার জিনিসটা ভ্যালুটা হয়ে যাবে, বেতনটা হয়ে যাবে 50 টাকা, নিচে 100। আবার এই যে টোটালটা দাঁড়ালো, এটা এখানে আবার 80% বেড়ে যাবে। 80% বেড়ে যাওয়া মানে কি, 100 জায়গায় হবে 180, নিচে 100। এবার আমার কাজটা হচ্ছে কি বলেন তো? খুবই সিম্পল। এটা দিয়ে এটা কাটেন, এটা দিয়ে এটা কাটেন, এটা কাটেন, তাহলে আমার হচ্ছে কত? 90। তার মানে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, এই ছিল 100 হয়ে গেল 90। এখন চাইছে এই যে দেখেন এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 90। তাহলে এটাই হচ্ছে আমার বর্তমানের ভ্যালু, অর্থাৎ উত্তর হচ্ছে 90। এখন এই টাইপের অঙ্কের আরো চমৎকার একটা থিওরি আছে। বলেন তো চমৎকার থিওরিটা কি? এই টাইপের যখন একই ভ্যালু নামবে উঠবে বা উঠবে নামবে এরকম যদি হয়, তাহলে আপনি চাইলে ওই শর্টকাট সূত্র ব্যবহার করতে পারেন। শর্টকাট সূত্র কোনটা? এটা আবার বুঝতে হবে, না বুঝলে আবার সমস্যা। কথা বুঝতে পারছেন কিনা? এটা আপনার কি করতে হবে? বুঝতে হবে। এক্স ওয়াই এখানে 100 দ্বারা ভাগ। কিরকম বুঝতে হবে? এখানে দেখেন প্রথম ভ্যালুটা কমছে, কত কমছে? 50। ওকে, তার মানে এখানে মাইনাস নিল, আবার বাড়ছে, বাড়ছে কত? 80। খেয়াল করেন, এটা প্লাস নিল, তাহলে এটা 50 ইন্টু 80 হবে, একটা মাইনাস একটা প্লাস। তাহলে তাই যদি হয়, আপনি কি করবেন? এখানে 30, খেয়াল করে দেখেন এখানে কত? 30। আর এই জায়গাতে দেখেন তো, আপনি যদি এটাও কাটাকাটি করেন, তাহলে আলটিমেট কত হচ্ছে? 5/40। কত 40 হচ্ছে? -40। তাহলে থাকলে কত? -10। তার মানে হচ্ছে আগের ভ্যালু থেকে এই ভ্যালু পর্যন্ত -10 কমছে। তার মানে এটা কেন এভাবে করতে পারলাম? কারণ এখানে 100 তারা বলে দিচ্ছে। তাহলে এই যে -10 যদি কমে, তাহলে সেটার রেজাল্ট কত হবে? 90। তার মানে হচ্ছে কি 100 থেকে -10 বাদ, তাহলে উত্তর হচ্ছে কত? 90। ব্যাস, এই সূত্রটা আমরা এখানেও কাজে লাগিয়ে দিলাম। বুঝতে পারছেন কিনা? এভাবেই অঙ্ক বেসিক থেকে করবেন, বুঝে বুঝে করবেন, তাহলে ইনশাল্লাহ অঙ্ক কঠিন লাগবে না। তবে মজার ব্যাপার হচ্ছে যেটা, যে এটা একবার যদি বেসিক বুঝতে পারেন তাহলে হয়ে যাবে। প্রশ্ন সমাধান ক্লাসে তো এটা ক্ষুদ্র ক্ষুদ্র বেসিক নিয়ে আলোচনার সুযোগ নাই, এটা আপনারাও জানেন। এই কারণে আমি ওদিকে গেলাম না, বাট অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও কিন্তু একটা ভিন্ন রকম অঙ্ক। আপনি যদি এই অঙ্কটা একদম বেসিক থেকে বুঝতে পারেন, তাহলে বুঝতে হবে আপনি গণিত অনেকটাই পারেন, মানে বেশ ভালো গণিত পারেন। এই অঙ্কে কি বলা হচ্ছে দেখেন, একজন ব্যবসায়ী জিনিস বিক্রির জন্য এমন ভাবে মূল্য নির্ধারণ করেন যেন 10% ডিসকাউন্ট দেওয়ার পরও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে নির্ধারিত মূল্য কত? আমরা এই জিনিসটাই বুঝি না যে প্রথমত হচ্ছে নির্ধারিত মূল্য, মানে আপনি যেটা বিক্রির জন্য টানিয়ে রাখছেন যেটা, এটা নির্ধারিত মূল্য। তারপর এখান থেকে আপনি যদি একটা কমিশন দেন, মাইনাস এখানে কত দিচ্ছেন? 10%, তাহলে যেটা দাঁড়াবে এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে,
এটা হচ্ছে কি আপনার বিক্রয় মূল্য। তাহলে এই যে বিক্রয় মূল্যটা, এটার ক্ষেত্রে যখন আপনি আবার কি করলেন, ক্রয় মূল্য থেকে যদি চিন্তা করেন, তাহলে এই ক্রয় মূল্যের উপর ভালো করে খেয়াল করেন, এই ক্রয় মূল্যের উপর আপনি লাভটা দেখাইছেন। লাভটা কত দেখাইছেন? 20%। তার মানে এই জিনিসটা ক্রয় মূল্যের উপর 20% লাভ করলে এখানে হবে, আর এখানে 10% বাদ দিয়ে কিন্তু এখানে 90% ভ্যালু হচ্ছে এটা। বুঝতে পারছেন কিনা? কারণ নির্ধারিত মূল্যটা হচ্ছে 100%, ওটা 10% বাদ দিয়ে এটা যাচ্ছে 90%। এই 90% আর এটা দেখেন, এটা হচ্ছে এর সাথে 20% যোগ করার পর এটা আসছে। তার মানে এই বিক্রয় মূল্য আসা মানেই হচ্ছে নির্ধারিত মূল্যের মাত্র 90% আসছে, ওটাকে 100% করলেই আপনি পেয়ে যাবেন। তাহলে দেখেন এখানে দুটো স্রোতের সংমিশ্রণ, এক হচ্ছে এদিক থেকে কমাইছে, আবার বেচারা প্রাইস দিছে এখান থেকে, যাক কোনো সমস্যা না। এখানে আমাদেরকে ক্রয় মূল্য কত দিছে? 30 টাকা। ওকে, তারা দিছে, আমরা সমাধান করব। কি কি কোন ঠিক কি না? তারা দিছে, আমরা সমাধান করব। তাহলে দেখেন এটাকেও আপনি কিভাবে করতে পারেন? একাধিক ভাবে করতে পারেন। এই অঙ্কগুলো মজা আছে, আপনি চাইলে অনেক ভাবে করতে পারেন। তাহলে দেখেন, আমি যদি শর্টকাটে, যদি মানে শর্টকাট না ঠিক বেসিক থেকে যদি করি, তাহলে এখান থেকে এখানে যদি আমি যেতে চাই, তাহলে এখানে আমার বিক্রয় মূল্য 20% লাভ মানে কি 120 উপরে নিচে 100। কথা বুঝতে পারছেন? 120 উপরে নিচে 100, তাহলে আমি বিক্রয় মূল্যে আসতাম, তাই কিনা? আপনি চাইলে এটা কাটাকাটি করতে পারেন। বুঝতে পারছেন কিনা? আর যদি মনে করেন যে কাটাকাটি করলে কত হবে, এই শূন্য কাটা এই শূন্য, এটা 3 বারং 36, তাই কিনা? দেখেন আমি যদি কাটাকাটি করে দেখাই, এটা কাটাকাটি করলে কত আসবে, এই শূন্য কাটা 3 বারং 36। তার মানে হচ্ছে এটা বিক্রয় মূল্য হচ্ছে আমার 36। ঠিক বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি আরেকবার কি করতে পারেন, এই 36-এর এখানে পৌঁছতে হলে এখন দেখেন 100% যেতে হবে, এটা তো 90%। তার মানে হচ্ছে আপনি উপরে 100 নিচে 90, কারণ 10% মাইনাস করে এখানে আসছেন, কিন্তু উপরে যেতে গেলে 100-তে যেতে হবে। এবার যদি কাটাকাটি করেন 4 নং 36, তার মানে হচ্ছে 40। তার মানে এই নির্ধারিত মূল্যটা হচ্ছে আপনার 40। কিন্তু দেখেন মজার ব্যাপারটা কোথায়, আপনি এটা তো এই টোটালটা মিলেই তো 36 নাকি বলেন? ভালো করে বুঝেন ব্যাপারটা, এই টোটালটা মিলেই কিন্তু 36। তাহলে আপনি এটা আবার নতুন করে কাটাকাটি কেন করবেন? তার চেয়ে বরঞ্চ আপনি ধরে নেন এখন বিক্রয় মূল্যে পৌঁছে গেছেন, এবার একে আবার নির্ধারিত মূল্যে নিতে হবে। তাহলে নির্ধারিত মূল্যে যদি নিতে চাই, উপরে নির্ধারিত মূল্যটা 100%, উপরে 100, 10% কমিশনের কারণে নিচে হবে 90। ওকে, এবার যদি আমি এখানে ডিরেক্টলি কাটি, বলেন তো কারো কোনো আপত্তি থাকার কথা কিনা? বলেন, কারোর আপত্তি থাকার কথা? 3 দিয়ে কাটলে এখানে কত, 3 4 12, এই 3 দিয়ে কাটলে 3 10 40, 30, তাহলে 4 10 40। তাহলে দেখেন কত সহজে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, খুবই সিম্পল না? এখন মনে করেন আপনি এভাবেও যদি করতে না চান, কতজনের তো আপনারা এক একজন এক এক নিয়ম ফলো করেন, এক একটা পছন্দ করেন, এটা তো আমি অন্তত জানি, তাই কিনা? এখন খেয়াল করে দেখেন, এখানে ক্রয় মূল্য 100% সমান আসতেছে কত, 30, তাই কিনা? এখানে তো তাই দাবি করছে, তাহলে আপনাকে যেতে হবে 120%। তাহলে 1% সমান সমান আপনি যাচ্ছেন কোথায়, 30/100। এই পর্যন্ত কত, 20% লাভ করছেন, মানে কি 120%, তাই কিনা? তাহলে আপনি এখানে গেলেন 30, খেয়াল করে দেখেন এখানে কত, 30, এখানে 120 আপনি গুণ করবেন, নিচে 100। দেখেন তো এই অংশটার নিচে আসছে কিনা, এটা আসছে কিনা, এটাই আসছে। তাহলে এটা কাটাকাটি করেন, তাহলে আপনার আসলো 36। এবার এই 36 হচ্ছে মূলত 90% এর সমান, কারণ 10% ডিসকাউন্টের পর এটা দাঁড়াচ্ছে, তাহলে 36। তাহলে 1% সমান 90 দিয়ে ভাগ করতে হবে, আমার যেতে হবে 100%-এ, তাহলে 100 দিয়ে আমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখেন অঙ্কটা জটিল কোথায় আপনারাই বলেন আমাকে। এই শূন্য কাটেন, এটা 4, তাহলে 4 10 40। খুবই সিম্পল।
অঙ্ক শুধু করলেই হবে না, বেসিকটাকে স্ট্রং করতে হবে এবং সত্যিকার অর্থে ওটা ফিল করতে হবে। আমার বিশ্বাস যারা আমার পেইড বেসে একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করে, তাদের কখনোই এগুলি নিয়ে চিন্তাই করতে হবে না, কারণ এই অঙ্কগুলো খুবই সরলীকরণ। কারণ দেখতে বড় হতে পারে কিন্তু খুবই সহজ, কথা বুঝতে পারছেন। আর আপনি চাইলে কিন্তু আমার ম্যাথ টিউটর বইটাও পড়তে পারেন। এই ম্যাথ টিউটর বইয়ের প্রত্যেকটা বেসিক সিকোয়েন্স ধরে ধরে লেখা। শুধু তাই নয়, আমি আরেকটা সুখবর দিচ্ছি, এই ভিডিওটা যদি আপনারা এখন যারা দেখছেন বা পরে যারা দেখবেন, এই বইটা সংগ্রহ করলেই কিন্তু আপনি আমার কাছে 6 মাস গণিত পড়তে পারতেছেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। জাস্ট আমাদের কাছে বইটা অর্ডার করতে হবে। বইটা অর্ডার করবেন, আপনি বইয়ের দাম যেটা লাইব্রেরির দাম দিয়েই কিনবেন, কিন্তু আমার কাছে জমে কিন্তু 6 মাস আপনি গণিত শিখবেন একদম ফ্রিতে। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি সপ্তাহে 3 দিন ক্লাস নেব, পাশাপাশি এক্সাম নেব, সবই এভরিথিং, টোটাল 6 মান্থ, বাট কোনো পে করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাই। এটা একটা ধারার অঙ্ক। এই অঙ্কটা আমাদের গত ক্লাসেও ছিল, ঠিক আছে? খেয়াল করে দেখেন, এই অঙ্কটাতে আমাদের সিরিজটা কি হচ্ছে? 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6। থামেন, শুরুতেই এইভাবে আগাবেন না। আপনার প্রথম কাজ হচ্ছে কততম পদ চাচ্ছে ওই গড়টা আগে চিহ্নিত করেন। ওকে, ধারাটি দশম পদ, তাহলে এখানে 3টা 6টা 7টা আছে। এটা হচ্ছে অষ্টমতম, এটা নবমতম, এটা দশমতম। এভাবে আগে দাগ টেনে নেবেন। তারপর আপনি যে কাজটা করবেন খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনি এটা কি 3, 4, 5, 6, এক গড় পর এটা 7, তার মানে এই সিরিয়ালে গেলে আমি এটা পাচ্ছি না। ওকে, তাহলে আমাকে এই সিরিয়ালে যেতে হবে। এখানে কত? 3 যোগ করে এটা পাইছি, এখানে 3 যোগ করে এটা পাইছি, তাহলে এরপরে আমাকে 3 যোগ করে আরেকটা পেতে হবে। তার মানে কি এটা দাঁড়াবে তখন 14। এর সাথে আবার 3 যোগ করে, সরি একটু ভুল হয়ে গেছে, আমি লিখতে গিয়ে ঝামেলা করছি, সমস্যা নেই, আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে আমার কত হলো? এখানে 3 যোগ করে এত হচ্ছে, তাহলে আরেকটা এই যে এখানে বাদ পড়ছিল, ঠিক আছে? তাহলে 11, এটা হচ্ছে আমার 14। তাহলে এখান থেকে আবার 3 যোগ করে আমি এটা পাবো, তাহলে কত হচ্ছে দেখেন তো? 14 3 17। তাহলে উত্তর কত? 17। খুবই সহজ অঙ্ক, জাস্ট ফিল করবেন এবং সমাধান করবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, ওকে, এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা দেখেন তো, এখানে কি আছে? 1 5 3 8, তার মানে এটা আগের মতোই, কথা বুঝতে পারছেন? এই সিরিয়ালে যেতে হবে। তার আগে আমাকে যে শর্তটা ফিল আপ করতে হবে, অষ্টমতম পদ চাইছে না? 4, তারপর আরেকটা হবে কত? 5, এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8। খেয়াল করেন, তাহলে আমরা কিভাবে ধারাটা আগাবো? ধরেন এটা দিয়ে যদি আগাই, এখানে যাবে অষ্টম। আমি পরে আপনাদের একটা কৌশল শিখিয়ে দেবো যে কেমনে বুঝবেন। তার মানে হচ্ছে দেখেন, এটা যাচ্ছে এখানে, এক গড় পড়ে যাবে এখানে, আরেক গড় পড়ে যাবে এখানে। ক্লিয়ার? দেখেন ও কিন্তু 4টাকে ছুঁইছে, যেহেতু 8টা, তাহলে এটা দিয়ে আমার আগানোর দরকার নেই। তাহলে এখানে 1 2 যোগ করা হয়েছে, তাহলে এখানে 2 যোগ করে এখানে 5 হবে, তারপর এখানে 2 যোগ করে এখানে 7 হবে। ওকে, দেখেন আমাদের এখানে 4টা, রাইট? এখানে কি 4টা? 4টা যদি হয় 1 3 5, ও দেখছেন 1 3, এই যে বক্স টানতে গিয়ে মিস্টেকটা হয়েছে, এটার পরে এটা, তার মানে এটা দেওয়া হবে না। তার মানে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, আমি শুরু থেকে আবার একটু করতেছি। এক ঘর পরে এটা, আরেক ঘর পর এটা। ক্লিয়ার? তাহলে এটার পর এটা, এটার পর এটা। আসলে আমি একটা কৌশল, যেটা আমি নিজে বলতে গিয়েই ভুল করছি, সেটা হচ্ছে দেখেন আমি বলছি যে জোড় সংখ্যক চাইলে তাহলে এই জোড়টা ধরে আগাবেন। আমি এটা আপনাকে বললাম, যদি বিজোড় সংখ্যক চাই তাহলে বিজোড়টা ধরে আগাবেন, তাহলে আর ভুল হবে না। বুঝতে পারছেন কিনা? তাহলে ভুল হবে না। এবার আসেন, তাহলে এই জোড়টা ধরে যদি আগান, তাহলে আমাদের এখানে ঠিকছে কোনটা? এটা, তাই না? তাহলে এখানে 3 যোগ হয়েছে,
তাহলে 8 এর সাথে 3 যোগ হলে এখানে কত হবে বলেন? 11। তাহলে আরো 3 যোগ হবে, তাহলে আরো 3 যোগ হলে হবে কত? 14। তাহলে উত্তর কত? ক নাম্বার। বলেন বুঝতে পেরেছেন কিনা? প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। এই অঙ্কটা তো আমার মনে হয় শত শতবার করছি, মানে এত পরিমাণ সমাধান করছি। খেয়াল করে দেখেন, আমি যেহেতু আবার আসছে সমাধান করতেই হবে আমাকে। 3/এত, 4/7। দেখেন 3 4 12, 7 দুগুণে 14। আমাদের এখানে অ্যালগোরিদমটা কি? যেটা বড় সেটা জয়ী হবে। তাহলে এই দুটোর ভিতর 7 দুগুণে 14, 3 4 12, বড় কোনটা? এটা। তাহলে এই 2/3 এর সাথে তৃতীয়টা লড়াই করবে। ওকে, লড়াই শুরু হোক। এবার 3 5 15, 8 দুগুণে 16। তাহলে লড়াই শুরু হলো। এখানে বড় জিতে গেল 2/3। এবার এর সাথে ফাইনাল খেলবে 7/11। তাহলে 7/11 হলে 3 7 21। দেখেন 11 দুগুণে 22। তাহলে এবারও ফাইনালে জিতে গেল 2/3। এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, একটু আগে যেটা দেখলেন সেটাই হচ্ছে এটার বিজ্ঞাপন। ম্যাথ টিউটর বইটা সংগ্রহ করেন। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলে দেই, এটা হয়তো আপনারা মাথায় রাখবেন। আমার বই ভিত্তিক ফ্রি কোর্সের সর্বশেষ ব্যাচ, আমরা 2025-এ ফ্রি বই ভিত্তিক একাধিক ব্যাচ চালিয়েছি। এইবার আমরা নতুন যে ব্যাচটা শুরু করতেছি এটা এই বছরের শেষ ব্যাচ। তারপর নতুন বছরে কি সিদ্ধান্ত আসে সেটা আমরা বলতে পারি না। অর্থাৎ বই কিনলে 6 মাস পড়তে পারবেন। সর্বশেষ ব্যাচ শুরু হচ্ছে আমাদের খুব দ্রুতই। সো যারা মনে করেন যে এই সর্বশেষ সুযোগটা নেবেন, যে বই কিনে কোর্স করতেছেন, কারণ বইয়ের দাম 550 টাকা, আমার কোর্সের দাম তার সাথে বেশি। তার মানে কি, আপনি বই কিনে আমার একটা দামি কোর্স আপনি পাচ্ছেন। কথাটা বুঝতে পারছেন কিনা? সো এই সুযোগটা কিন্তু এটি লাস্ট ব্যাচ। ওকে, একটু খেয়াল করেন, আমরা এই অঙ্কটা দেখবো 12 নম্বর। 12 নম্বর অঙ্কে আমাদের একটু কাজ করতে হবে। কাজটা কি বলেন তো? এটা গুণ করতে হবে। দেখেন তো, 11 আর 12 যদি আপনি গুণ করেন, ধরেন আগে 10 নেন, তাহলে হবে কত? 120। তার মানে 10টা 12 নিলেন, আরো একটা 12, তাহলে কত হচ্ছে? 132। 11 12 গুণ করলে 132, আরো একের সাথে গুণ করলে 132 হবে। অর্থাৎ আপনি এখানে 132 লেখেন। ধরেন এই তিনটাই গুণ করে 132 হলো। এবার আসেন, আমার দশমিকের হিসাব এবার করতে হবে। এখানে 1 গড়, এখানে 1 গড়, 2 গড়, এখানে 1 গড়, 3 গড়। তার মানে দশমিকের পর 3টা গড় থাকতে হবে। তাহলে 3টা গড় যেটা আছে এটা পুরোটাই দশমিকের পর থাকবে। এরপর আমরা এটা গুণ করব 2। এখানে গড় হচ্ছে 3টা। তার মানে আলটিমেট, খেয়াল করে দেখেন, 3 গড় পরে আমার 2 থাকতে হবে। খেয়াল করেন, কারণ এখানে দেখেন আমি যখন এখানে 2 লিখলাম, দশমিকের পর গড় থাকবে 3টা, আমার আছে একটা, আরো বাকি দুটো পরে বসাতে পারবেন না, সামনে বসাতে হবে। ওকে, এবার দেখেন, আমরা যখন সেম সংখ্যার দশমিক থাকে তখন এটা ডিরেক্টলি কেটে দিতে পারেন, দশমিক তুলে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। দশমিক ডিরেক্টলি তুলে দিলে জাস্ট এখানে 2 থাকবে। 2 যদি থাকে তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, অর্থাৎ আপনার 66 হচ্ছে উত্তর। এখন ফ্যাক্টটা হচ্ছে, আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ফ্যাক্ট হচ্ছে যে কোনো এক পক্ষ গুণ করেন। এই 3 ঘর তুলতে গেলে কি আমাদের 1 বসে এটা আনলক করতে হবে। এবার আনলক হয়ে গেছে, যত শূন্য দিবেন তত ঘর সে সামনে আগাতে থাকবে। 1 শূন্য দিলাম, এখানে আসলো, আরেক শূন্য দিলাম, এখানে আসলো। আমার এই পর্যন্ত নিতে হবে, তবেই পুরোটাই মুক্ত হয়ে যাবে। আরেক শূন্য দিলাম, মুক্ত হয়ে গেল। তাহলে আমাদের ভগ্নাংশের নিয়ম অনুসারে লব ও হরকে সেম সংখ্যা দ্বারা আমরা গুণ করে দিব, ব্যাস। তাহলে আলটিমেট এটা আসবে। তাহলে উত্তর হচ্ছে কি 66। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা ঠিক পরের অঙ্কটাতে যাব। দেখেন এই অঙ্কটা 13 নম্বর অঙ্ক। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখেন, ক ও খ এর বয়সের সমষ্টি হচ্ছে 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে 7:2 ছিল। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? খেয়াল করে দেখেন, আমাদের অনুপাত যেটা আছে এটা 10 বছর আগের, বয়স যেটা আছে এটা বর্তমানের সমষ্টি। আপনারা একটা জিনিস জানেন,
যদি কোনো বয়সের তথ্যে যদি অতীত বর্তমান ভবিষ্যৎ বলা না থাকে, ওটা বর্তমানের বয়স। তার মানে এখানে যে সমষ্টিটা আছে এটা কোথাকার বয়স? বর্তমানের বয়স। ওকে, এখন 10 বছর পূর্বে আমার অনুপাত ছিল এটা। আমি আপনাদের একটা গ্রাফ এঁকে দিই। গ্রাফ এঁকে দিলে তাহলে বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে আমার একটা রেখা, এটা হচ্ছে আমার অতীত, এটা হচ্ছে আমার বর্তমান, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ। খেয়াল করেন, এটা হচ্ছে কি আমার ভবিষ্যৎ। ওকে, এখন খেয়াল করেন এই যে সমষ্টি যেটা দেওয়া আছে 74, এই 74টা বর্তমানে দেওয়া আছে, বুঝেন? এই বর্তমানের সমষ্টি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে এই যে মানদাতার আমলে 10 বছর আগের অনুপাত দেওয়া আছে। মনে রাখবেন, সব সময় মনে রাখবেন এই টাইপের অঙ্কে, যে এখান থেকে যদি এদিকে সামনে আগাতে চান, এখান থেকে যদি সামনে আগাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? যোগ করে করে আগাতে হবে। এটা কত বছর পিছনে দেখেন, এখান থেকে 10 বছর, 10 বছর, এদিকে 10 বছর, তাহলে বর্তমানে আসতে গেলে আমাকে 10 কি করতে হবে? যোগ করতে হবে। ক্লিয়ার? ওকে, তারপর আপনি এই বর্তমানে এসে পৌঁছবেন। এখন যদি আরো ভবিষ্যতে যেতে চান, ধরেন এই জায়গায় আসতে চান, তাহলে ধরেন আমার আবার এখানে চাইছে 10 বছর পর, তার মানে কি এদের ভিতর পার্থক্য এখান থেকে 10 বছর পর, রাইট? তাহলে আরো 10 যোগ করে এখানে আসতে হবে। এখন 10 শুধু একজনের সাথে গুণ যোগ করলে হবে না, এখানে দুইজন আছে, দুইজনেরই 10 10 করে বাড়তে থাকবে, কারণ আমার বয়স বাড়বে, আপনার বয়স থাইমা থাকবে, ব্যাপারটা এমন না, দুইজনের সেম আকারে বাড়বে। এখন তাহলে আমাদের এই টাইপের অঙ্কের একটা বেসিক আছে। বেসিকটা হচ্ছে আপনি যে অনুপাতটা থাকবে ওখান থেকে যাত্রা শুরু করবেন। যদি আপনি ডিটেলস করতে চান তাহলে ওই অনুপাত থেকে আপনি কি করবেন? যাত্রা শুরু করবেন। আমি কি কথাটা বুঝতে পারছি? ওকে, অনুপাত থেকে যদি যাত্রা শুরু করেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করে দেখেন। এখানে আমি ধরলেন 7 বছর আগের দুজনের বয়স ধরে নিলাম 2x। তাহলে বলেন তো আমার বর্তমানে পৌঁছাতে হবে, কারণ বর্তমানে পৌঁছালে এই দুটো যোগ করে এর সমান নিতে পারবো, কারণ এটা হচ্ছে সমষ্টি, এটা হচ্ছে কি আমার সমষ্টি। তাহলে আমার এখানে 10 যোগ করতে হচ্ছে, দুইজনেরই 10 করে বাড়বে, যোগ করলাম। এখন যদি আমি এই দুজনের বয়সটা যোগ করে মাশাআল্লাহ, তাহলে আমার কিন্তু এই 74-এর সমান হবে, 74-এর সমান হবে। কথাটা বুঝতে পারছেন? কারণ দুইজনেরই এটা বয়স কত বছর পর? 10 বছর পর, মানে এই জায়গায় তাদের দুইজনের বয়স চলে আসছে, দুইজনেরই বয়সকে এই জায়গায় চলে আসছে। তাহলে এই দুটো যোগ করে দিলে এটা সমান হবে, তাহলে যোগ করে দিলাম। এবার এখান থেকে যদি x এর মানটা বের করি, তাহলে এখানে 9x আরো আছে 20, ওই পাশে গেলে 74 থেকে 20 বাদ গেলে হবে 54। তাহলে x এর মান এটা দিয়ে কাটলে 6 9 54। খেয়াল করে দেখেন, তাহলে x এর মান হচ্ছে আমার কত? 6 9 54, 6 x এর মান আসছে। এবার তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই মানটা বের করে নিতে পারি, এই দুজনের মানটা বের করে। ধরেন এর ছিল এটা, তাহলে 7 এর সাথে যদি 6 যোগ হয়, আরো 10 যোগ হয়, তাহলে 6 এর সাথে 42 52, রাইট? খেয়াল করেন। এরপর এখানে আমার তো ওটা দরকার নেই আমার, ওকে 52, তাহলে এখানে কত হবে? তাহলে 6 দুগুণে 12 আর 10 কত? খেয়াল করে দেখেন, 6 দুগুণে 12 আর 10 হচ্ছে মূলত আমার 22, তাই কিনা? এখন ফ্যাক্ট হচ্ছে দুজনেরই বয়স আমরা বের করলাম, এখন বলছে আরো 10 বছর পরে অনুপাত বের করতে হবে। তাহলে এর সাথে আরো 10 যদি যোগ করি তাহলে আমার আসবে 62, এর সাথে আরো যদি 10 যোগ করি তাহলে এর আসবে 32। এখন বলছে এটার অনুপাত বের করেন, আমি কি করার বের করব? 2 দিয়ে কাটলে 31, 2 দিয়ে কাটলে আমার 16। ক্লিয়ার? এই 31 অনুপাত 16 এটাই হচ্ছে অঙ্ক। বলেন বুঝতে পারছেন কিনা? 31 অনুপাত 16 এটাই হচ্ছে মূলত আমার অঙ্ক। প্লিজ আপনারা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখবেন।
ওকে, মাশাআল্লাহ। এবার তাহলে আমরা একটু সামনে আগাবো, সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। এখানে দেখেন অঙ্কের একটা জটিলতা ছিল, অতীতে অনুপাত দেওয়া আছে, বর্তমানের সমষ্টি দেওয়া আছে, আবার ভবিষ্যতের অনুপাত দেওয়া আছে। এখানে শর্টকাট ব্যবহার করতে গেলে অনেক বেশি এক্সপার্ট হতে হবে। এখন আমি যেহেতু এটা প্রশ্ন সমাধান ক্লাসে কথা বলছি, আমার ধারণা যে আপনাদেরকে এটা বোঝাতে গেলে ক্লাস আরো ঘন্টাখানেক বেড়ে যাবে বা 20 মিনিট 30 মিনিট বাড়বে, ওদিকে রিস্ক নেওয়ার সুযোগটা নেই। যার কারণে এটা শর্টকাটে দেখাচ্ছি না, কারণ এই শর্টকাট বুঝতে হলে বেসমেন্টটা শক্তিশালী থাকতে হবে, এছাড়া এই শর্টকাট বুঝবেন না। এই কিন্তু যদি অঙ্কটা এরকম হয় তাহলে কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন, কারণ এখানে পিতা পুত্রের বয়সের অনুপাত বর্তমানেরটা দেওয়া আছে এবং বর্তমানের দুইজনের বয়স দেওয়া আছে। খুবই সিম্পল। এই টাইপের অঙ্ক থাকলে দেখবেন এই 7 3কে উভয় পক্ষকে গুণ করে এখানে কোন শর্তটা মিলে যায়। যেমন দেখেন আপনার জাস্ট এখানে যদি করেন 7-এর দেখেন একটাও গণিতক আকারে মিলতেছে না। আবার যদি আপনি এখানে অঙ্কটা এটা দেখেন, এটাও মিলতেছে না, খেয়াল করে দেখেন মিলতেছে না। 46 এটাও মিলতেছে না। দেখেন ভাগ করে দেখেন, এমনি তো ডিরেক্টলি ভাগই করা যাচ্ছে না, ভগ্নাংশ আছে, কিন্তু দেখেন এখানে 7 8 56, এখানে 3 8 24, দেখেন এটা মিলতেছে, তার মানে অঙ্ক এটা। অর্থাৎ উভয় পক্ষকে সেম সংখ্যা দ্বারা গুণ করা, এটা মূলত হচ্ছে অনুপাতের একটা বেসিক। যে একটা অনুপাত থেকে যদি পরিমাণে আসতে চান, যেমন আমার যদি এটা 7, এটা আপনারা করেন প্রতি মুহূর্তেই করেন কিন্তু খেয়াল করেন না। দেখেন এটাকে সংখ্যায় রূপান্তর করলে আমরা এটা x ধরি না, এই x হচ্ছে ওই এর সেম সংখ্যা যেটা উভয়ের সাথে গুণ করলে নতুন সংখ্যাগুলো আসে। বুঝতে পারছেন কিনা? সো এই জিনিসটা, এটাকে আবার লসাগু গসাগুর ভাষায় এটাকে বলা হয় গসাগু। একই চিন্তা, একই জিনিস কত ডাইমেনশনে চিন্তা করা যায়, যে এই সেম জিনিসটাকে এটাকে আবার গসাগু বলা হয়। আবার এই সেম সংখ্যাটাকে গুণ করলে এটা অনুপাতটা বাস্তব পরিমাণে চলে আসে। যেভাবেই বুঝেন বেসিক ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? এবার দেখেন 15 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। বলছে প্রতি বছর কোন শহরের জনসংখ্যার 7% জন্মগ্রহণ করছে, 3% মারা গেছে। এক বছরে 400 জন লোক বাড়ছে। দেখেন জন্ম নিছে আবার মারা গেছে, বাড়ছে কেন? কারণ হচ্ছে দেখেন বাড়ছে এই কারণে, কারণ হচ্ছে 7% তো জন্ম নিছে, মরছে তো মূলত 3%, তাহলে 4% বাড়ছে। তাহলে 4% বাড়ছে, অঙ্কটা কিভাবে সমাধান করবেন? দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে 4% বাড়ছে, তার মানে কি 4% সমান সমান হচ্ছে 400, কারণ বাস্তবে 400 বাড়ছে। তাহলে 1% সমান সমান 400/4। আবার আমার টোটাল জনসংখ্যা চাইছে, তাহলে 100% সমান সমান 400/4 ইন্টু 100। তাহলে এটা কাটলে আমার কত? 100, তাহলে হচ্ছে আমার 10,000। দেখেন একটা অঙ্ক। আরেকটা প্যাটার্ন হচ্ছে আমি এত প্যারায় না গিয়ে এইভাবেই করি। আমার কি চাইছে? মোট চাইছে। তাহলে এখানে মোট কত? মোট হচ্ছে 100, বাড়ছে 4 জন। তাহলে যেটা চাইছে এটা উপরে বসাবো, 100 উপরে 4 নিচে, 100 উপরে 4 নিচে, আর প্রদত্ত যে সংখ্যাটা এটা গুণ হবে। কথাটা ক্লিয়ার? এখন এটা যদি গুণ হয় তাহলে এখানে 100, তাহলে আমার হচ্ছে কত? 10,000। ক্লিয়ার? খুবই খুবই সহজ অঙ্ক, জাস্ট ফিল করবেন, ফিল করলেই হবে। কথা বুঝতে পারছেন? এখানে একটা অঙ্ক আছে, একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে? দেখেন সহজ একটা জ্যামিতি। কিরকম? দেখেন এখানে আমরা জানি একই চাপ, মানে ধরেন এর আমি যদি এটাকে কেন্দ্র ধরি, তাহলে এই কেন্দ্র থেকে এখান থেকে এইটুকু অংশ একটা চাপ, ঠিক আছে? তো এই যে একটা চাপ, এই চাপের উপর, একই চাপের উপর যদি আমরা কি করি, এই যে এই বিন্দু থেকে যদি আরেকটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আরেকটা যদি পরিধিস্থ কোণ তৈরি করি, ওকে তাই কিনা? আরেকটা যদি পরিধিস্থ কোণ তৈরি করি তাহলে কি হবে? আমি এটা গত ক্লাসেও বলেছি যে এটার x হলে এটা 2x হয়, তাহলে এক দৃষ্টিতে এটার অর্ধেক এটা, আরেক যদি এই দৃষ্টিতে যান, পরীক্ষার হলে দুই ভাবে অঙ্ক আসে,
তাহলে এটার অর্ধেক হচ্ছে এটা। আবার এই দৃষ্টিতে যদি আসেন, এটার দ্বিগুণ হচ্ছে এটা। আপনি যেভাবে চিন্তা করেন, এখন ভ্যালু দেওয়া আছে কোনটা, কেন্দ্রস্থ দেওয়া আছে পরিদিষ্ট কোণ। তাহলে পরিদিষ্ট কোণ হচ্ছে আমার দেওয়া আছে কত, 40। তাহলে এটা 2x, তাহলে 240 কত হবে আমার 80। তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। বুঝতে পারছেন কিনা? খুবই সিম্পল অঙ্ক, জাস্ট ফিল করবেন, উত্তর করবেন। গণিত হচ্ছে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটাকে যদি ভালোই না বুঝতে পারেন, জীবনে 16 আনাই মিশে। কথা বুঝতে পারছেন? আপনি যতই ফিটফাট যতভাবেই থাকেন না কেন, গণিতকে ফিল করতে হবে। ফিল করার জন্যই আপনাকে 6 মাস সময় দিতে হবে। আমি কেন 6 মাসের কথা বলি? যারা পারে তারা একদিনে পারে নাই, দিনের পর দিন টিউশনি করাইছে, প্রাইভেট পড়াইছে, কোচিং এ ক্লাস নিছে, অথবা সায়েন্সে পড়ছে, কোনো না কোনো ভাবে সে বছরের পর বছর সময় দিয়ে গণিতে বেসিক তৈরি করছে। তাহলে আপনি আমি তো অতি মানব না, আমাকেও ওই সময়টা দিতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আসছে, সেটা হচ্ছে প্রাইমারি ডাইজেস্ট। প্রাইমারির জন্য একটা হুলস্থুল কারবার তৈরি হয়ে গেছে। এখন আপনারা যারা আমার বইগুলো সম্পর্কে জানেন, আমার বইগুলো আসলে দূর থেকে কেউ ইমাজিন করে সিদ্ধান্ত নেন না, এটা আমার অনুরোধ। বইগুলো যে কোনো ভাবে একবার পড়বেন। দেখেন আমার বই কিন্তু অনেকগুলো বই, যেমন এটা একটা বই। আপনি যদি পড়ার পর যদি সত্যিকার অর্থে বলছি, আমি মন থেকে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলতেছি, আমার বইয়ের যদি আপনি প্রেমে না পড়েন, এমন কেউ যদি থাকেন কমেন্টে বলতে পারেন, যদি সত্যিকার অর্থে আমি আপনার সাথে কনভারসেশন যাব, কোন পয়েন্ট কোন জায়গায় কেন আপনাকে আমার বই আপনাকে আকর্ষণ করতে পারলো না, আমি কথা বলতে রাজি আছি। আপনি দেখেন এটাও কিন্তু একটা বই। তারপর দেখেন এই যে আজকে এই ক্লাসের জন্য এটা গিফট করব, এটাও একটা বই। দেখেন তারপর একই সাথে আমার দেখুন, এটাও বাংলাদেশের একমাত্র অ্যানালাইসিস করা বই লিখিতর জন্য। এর পাশাপাশি আরেকটা আসতেছে প্রাইমারি ডাইজেস্টটা। আমি কেন আনলাম বলেন? কেন আমি প্রাইমারি ডাইজেস্টের জন্য কাজ করতেছি? অন্য কোনো কারণ না। আমি আজকেও বাজারের সকল ডাইজেস্ট আমার টেবিলে আনছি, ডাইজেস্ট প্রাইমারি গাইড টাইড সব আনছি। সব ডাইজেস্টই ভালো, গাইড ভালো, আমি সমালোচনা করব না। তবে আমি যেমন একটা বইয়ের স্বপ্ন দেখি ওরকম না। একই তথ্য বারবার রিপিটেশন, এই রিপিটেশন তথ্য আমার মেজাজ গরম করে দেয়। কারণ হচ্ছে এই যে দেখেন, এই বইটা যদি আমার রিপিটেশন যদি মানে সারা যদি মানে এখানে রিপিটেশন সারা লেখা বাংলা বইটা, এটা শুধু এটা না, বাকি সব বই যদি রিপিটটা বাদ না দিতাম, তাহলে এই বইটা আরো 100 পৃষ্ঠা বাড়তো। 100 পৃষ্ঠা টাকা কে দিত? আমি দিতাম? প্রশ্নে আসে না। এই টাকা আপনি দিবেন। কথা বুঝতে পারছেন? আরেকটা ব্যাপার হচ্ছে একই তথ্য দেখবেন প্রত্যেকটা গাইড বইয়ে একসাথে 50-60 সেট প্রশ্ন, ভিতরেও কাইটে দিছে, সাইডেও দিছে। আমার কথা হচ্ছে এক জায়গায় দে। কেন এক জায়গায়? কারণ হচ্ছে ওই প্রশ্নপত্র সব জায়গায় আছে, সবাই আপনি যে কোনো জব সলিউশন সব জায়গায় পড়তে পারেন। একটা গাইড বইয়ে আপনি যখন 2 জায়গায় দিচ্ছেন, আপনার গুরুত্বপূর্ণ তথ্য মিসিং হচ্ছে। আমি এই কারণে এটা গাইড বই নাম দিইনি, ডাইজেস্ট। ডাইজেস্ট মানে কি? প্রিভিয়াস সকল কোশ্চেন্স থাকবে, এটা অধ্যায় ভিত্তিক থাকবে। মানে এই যে একটানা থাকবে না, একটানা থেকে এটা তো আপনি আলাদা প্রশ্ন ব্যাংক পড়তে হবে, ওটাই ভালো। প্রশ্ন ব্যাংক যখন পড়বেন, প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা অনুসারে পড়বেন। আর এখানে দেখবেন কোনো গাইড বই সব কটা ব্যাখ্যা দিতে পারে না, প্রশ্ন কমায় দিছে, তার মানে ওটার উদ্দেশ্য ফুলফিল হচ্ছে না। এখানে সকল প্রিভিয়াস কোশ্চেন্স গুলো আপনি পাবেন, কিন্তু এটা আমার বইয়ের ফোকাস না। ফোকাস হচ্ছে যে নতুন সিলেবাসের আলোকে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, অতীতে যত প্রশ্ন হয়েছে সেগুলো অ্যানালাইসিস করা, সেগুলো গুরুত্বের ভিত্তিতে সাজানো এবং সেভাবে বিন্যাস করা, এই সার্বিক কাজটা আমার এই ডাইজেস্টে আমার করা হচ্ছে। অর্থাৎ এই ডাইজেস্টটা গতানুগতিক না, আপনার অপ্রয়োজনীয় তথ্য সব বাদ দিচ্ছি। যা যা প্রয়োজনীয় প্রায় মিনিমাম 20,000 প্লাস এমসিকিউর একটা সংকলন হবে এটা। কথা বুঝতে পারছেন? সো এর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের জন্য যে জিনিসটা আমি বারবার বলি, আপনারা প্রস্তুতির জন্য শর্টকাট খুঁজবেন না। এই ডাইজেস্ট লিখতে গিয়েও আমি শর্টকাট পথের আশ্রয় নিই। শুধু আমি আপনাকে দেখাবো এই এই জায়গাগুলোতে একটু বেশি প্রশ্ন আসছে, এখানে আপনার বেশি ফোকাস দিতে হবে, কিন্তু এই অংশটাও সিলেবাসের অংশ, এটাও আপনাকে একটু দেখে যেতে হবে। আপনি গুরুত্বপূর্ণ তথ্য এই কারণে পড়বেন যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিসিং না থাকে। আর পাশের তথ্যগুলো গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই প্রায় 10 থেকে 20% কোশ্চেন নতুন আসে।
বা মিনিমাম 10% নতুন আসে, এই 10%-এ যারা ক্লিক করতে পারে তারা কিন্তু কম্পিটিশনে এগিয়ে থাকে। ওই 10% কই থেকে আসবে? প্রিভিয়াস কোশ্চেন থেকে আসবে না, বা প্রশ্নের প্যাটার্ন থেকে আসবে না, বাহির থেকে আসবে। এই কারণে আপনাকে বাহির তথ্যগুলো পড়তে হবে। এই সার্বিক ব্যাপারগুলো নিয়েই মূলত আমার ডাইজেস্টটা আসতেছে। আর আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, ডু অর ডাই বেসের আমি নতুন ব্যাচ শুরু করতেছি, ব্যাচ 2। এখন ডু অর ডাই বেসটা কি, এই জিনিসটাও আপনারা যদি মানে না জানেন, হতে পারে আপনার জীবনে একটা বড় লস করতেছেন। কারণ আপনাকে কিভাবে, আপনি উইক, আপনি মাত্র চতুর্থ পরীক্ষা দিয়েছেন, মাস্টার্সে পড়েন, এখনো আপনি একবারও প্রস্তুতি শেষ করেন নাই, একবারও একটা বই পুরোপুরি শেষ করেন নাই। এখন যদি লোভনীয় অফারে আপনি পা ফেলেন, জীবন বরবাদ হয়ে যাবে। আপনি আগে নিজেকে বুঝান যে আমাকে আগে পড়তে হবে। একবার পড়া শেষ হলে চাকরি একটা না 10টা পাবো। আর তাদের জন্য ডু অর ডাই আমরা প্রাইমারি সিজনের ব্যাচটা শুরু করছি। এইটা খুব দ্রুত শুরু হবে, আমাদের ভর্তি চলতেছে। এখানে আপনাকে 10 ঘন্টা মিনিমাম পড়তে হবে, তবে আমরা 12 ঘন্টার শর্ততেই। আর পাশাপাশি নিয়মিত 2টো করে ক্লাস করতে হবে। আর সপ্তাহে 6 দিন হচ্ছে, 4 দিন হচ্ছে 2টো করে ক্লাস, আর বাকি 2 দিন হচ্ছে একটা করে ক্লাস। অর্থাৎ আপনাকে টোটাল 10টা ক্লাস সপ্তাহে করতে হবে। এবং এর ভিতরে বাকি যে ক্লাস নেই, এগুলিতে আবার পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। তার মানে আপনি 7 ডেজ মানে আমাদের অধীনে থাকতেছেন, আমাদের সাপোর্টে থাকতেছেন। তো এই সার্বিক সেবাগুলো যদি আপনি সেবা আকারে দেখেন, এটা না দেখে দেখেন এই আমাদের সেবাগুলো আপনার প্রবলেমের সমাধান কিনা। আমরা শুধু সমাধান নিয়ে কাজ করতেছি, আপনার সমাধান দেওয়াটা আমাদের জন্য জরুরি। সো আপনারা শ্রুতে গা ভাসিয়ে না দিয়ে আপনি আমাদের পেজে মেসেজ করেন, আমাদের টিমের সাথে কথা বলেন যে আপনার এই সমস্যার সাথে এটা এঙ্গেজ হয় না, আপনারা কি কি সুবিধা দেবেন, কারা শিক্ষক হিসেবে ক্লাস নেবে, সবকিছু জানেন। দেন আপনারা আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন। কিন্তু জানাটা তো পাবেন না, সেটা অন্তত জানেন। কথাটা ক্লিয়ার? বলেন স্যার, প্রাইমারি ইংরেজি ব্যাখ্যা সহ সলিউশন দিবে কিনা বলেন। প্রাইমারির ক্ষেত্রে সরাসরি এভাবে সলিউশন আসবে না, কারণ এটা অনেক লম্বা। দেখেন আজকে 35তম ক্লাস নিচ্ছি, এটা কি সম্ভব? প্রায় 70টা 60+ ক্লাস নিতে হবে, এটা সম্ভব না। তবে প্রাইমারির জন্য আমরা একটা সাজেশন রেডি করতেছি, ভিডিও আসবে কিন্তু ওটা সাজেশন কেন্দ্রিক আসবে। কথাটা বুঝতে পারছেন? কারণ হচ্ছে এটা শুরু করছি, এটা শেষ করতে হবে, এটা হচ্ছে আমার আপাতত মিশন। আর যেহেতু এত প্রশ্ন আসলে সমাধান করা খুবই কঠিন কাজ, আমরা 35তমতে এসে মাত্র 2010 সালে পৌঁছলাম। আরো দেখেন মাঝখানে 7-8টা বছর আছে, এগুলো পার হতে হবে। আবার প্রত্যেকটা বছরে আবার 4-5টা করে পর্ব আছে। কথা বুঝতে পারছেন কিনা? সো ঠিক আছে স্যার, আমি তো পশ্চিমবঙ্গের। ওকে মোহাম্মদ আলী ভাই, আপনার জন্য শুভকামনা। ওকে মাশাআল্লাহ। তাহলে আমার মনে হয় ইউসুফ আলী ভাই, স্যার আপনার ক্লাসে প্রেমে পড়ে গেছি। প্রেম পড়া ভালো, তবে প্রেমে পড়ার পরেও হুঁশ রাখতে হবে, কারণ যাতে আমরা ভুল জায়গাটাতে প্রেম না করি। প্রেম হতে হবে সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে, না হলে প্রেম জিনিসটাকে যতটা রোমান্টিক মনে হয়, আসলে সেটা কিন্তু অনেক বেশিকে আত্মঘাতী। এই কারণে দেখবেন প্রেম শব্দটা মানে লাভ শব্দটা ম্যাসকুলিন জেন্ডার। আমি আবারও বলছি, মানে ম্যাসকুলিন জেন্ডার মানে যেমন কিছু আছে, সান আছে, ডে আছে, ডেথ আছে, ডেঞ্জার, এই ওয়ার্ডগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কারণ কি, এগুলিকে চিন্তা করা হয় যে এরা এক একটা ধ্বংসাত্মক কাজ করে, বা এদের ভিতর অপরিমেয় পাওয়ার আছে। কথা বুঝতে পারছেন? এই কারণে এদেরকে ম্যাসকুলিন জেন্ডারে ফেলা হয়। কথা বুঝছেন? আপনি যদি আবার উইন্টার বলেন, আবার মুন বলেন, এরা আবার ফিমেনিন জেন্ডার, কারণ এদের মাঝে রোমান্টিসিজমটা আছে। কিন্তু লাভ শব্দটাকে কিন্তু ইংলিশ গ্রামারে ম্যাসকুলিন জেন্ডারে ফেলছে। কারণ কি, প্রেম রোমান্টিক বটে, তবে এটার যে কষ্টের স্বাদটা গোলাপ তোলার মতো, সেটা কিন্তু অনেক ধ্বংসাত্মক। কথা বুঝতে পারছেন? এই কারণে প্রেম হওয়া চাই সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, স্বপ্নপূরণ ব্যাচ 4-এর জন্য কি এই বইটা? না, এই বইটা কোনো ব্যাচের জন্য না, এই বইটা সবার জন্য। কথা বুঝতে পারছেন? এটা কোনো ব্যাচের জন্য না,
এটা উন্মুক্ত প্রিন্টিং বই আসবে, বুঝতে পারছেন? তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।